গতকালকে আমি যখন শুনলাম যে বাংলাদেশ থেকে ভারত তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে, স্ত্রী সন্তান এমনকি সন্তানরা ঢাকার বিভিন্ন স্কুলে পড়ে, সেখান থেকেও টিসি নিয়ে তাদেরকে বলা হচ্ছে যে ভারতের বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হতে। এবং খুব অবাক হলাম যে বাংলাদেশে এমন কি ঘটলো যে এই ভারতীয় কূটনীতিকরা তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল সহ অন্যান্য অমুসলিম দেশের রাষ্ট্রদূতরাও তো পরিবার পরিজন নিয়ে বহাল তবিয়তে আছে, কোনো সমস্যা নেই। তো ভারতের ক্ষেত্রে এমন কি ঘটলো, এত নিরাপত্তাহীনতা? হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, ডক্টর ইউনূসের কন্ট্রোল নাই, পুলিশের কন্ট্রোল নাই, সেনাবাহিনী মাঠে আছে, জঙ্গল সলিমপুর একজন র্যাবকে মারা ফেলছে, এগুলো ঘটে। বাট তারপর তো ঢাকা শহরে দৈনিক কোটি কোটি মানুষ বের হয় এবং নিরাপদে বাড়ি ফিরে। কূটনীতিক পাড়ায় তো এক্সট্রা নিরাপত্তা সবসময় থাকে। তারপরেও হঠাৎ করে এমন কি ঘটলো যে একেবারে বলল যে পত্র পাঠ মাত্র কূটনীতিকদের পরিবারকে ভারতে চলে আসতে। যে পাকিস্তানের সঙ্গে এত বড় শত্রুতা, সে পাকিস্তানেও কিন্তু কূটনীতিকরা পরিবার নিয়ে থাকে এবং সন্তানরা পাকিস্তানের বিভিন্ন স্কুলে পড়ে। যদিও আমার কে যেন বললো যে পাকিস্তানে মনে হয় সন্তান নেওয়া যায় না, মানে চিলড্রেন নো চিলড্রেন মনে হয় একটা আইন আছে, এটা আমার আরো ভালো করে জানতে হবে। তো অবশ্যই আপনারা যা বোঝেন আমিও তা বুঝি, যে এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে চাপে রাখা, বাংলাদেশকে চাপে রাখা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, একটি অস্থিতিশীল রাষ্ট্র এরকম একটা প্রতিষ্ঠা করা মনের ক্ষোভ থেকে। তো আমি তখন ওই যে আমার আবার খুব ব্যস্ত, তো আমিও টাইম মিলাতে পারি না। তো আমি দুই সামাজিক সঙ্গে আর কি ফোনে কথা বললাম যে লাইভে আনবো, টক শো করবো, ওই সময়টা আসলে নাই এবং ওই সময় আমার মিলেন মিলেন না, আবার ওনাদের মিলেন, এরকম হয়। যা আমি জানতে পারলাম যে মানে তারাও কিন্তু খুব অবাক হয়েছে। ভারতীয় সাংবাদিকরা যখন শুনলো যে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে আনা হচ্ছে, তখন তারাও কিন্তু আমার মতো অবাকই হয়েছে। তো তারা যেটা বললো সেটা হচ্ছে যে আসলে তারা তো মানে ডিসিশন মেকিং এর সময় তারা থাকে না, যখন ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে তখন তো আর এই সাংবাদিকরা থাকে না। তারা পরবর্তীতে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে করে জানার চেষ্টা করে, তখন ভারতীয় কর্মকর্তারাও টুকটাক বলে এগুলো মিলিয়ে টিলিয়ে তারা একটা তত্ত্ব দাঁড় করায়, একটা থিওরি দাঁড় করায়। তো সেটা হচ্ছে যে আসলে ভারত বাংলাদেশের উপর প্রচুর বিরক্ত। ভারত ইউনূসকে সহ্যই করতে পারতেছে না। দেখুন, সরকারে সরকারে ভালো সম্পর্ক থাকে, দ্বন্দ্ব থাকে, সম্পর্ক ওঠানামা করে, তারপরেও একজন একজনকে শুনে। কিন্তু ইউনূস ভারতের কোনো কথাই শুনতে রাজি না, একদম না। সে বলছে ক্রিকেট টিম ভারতে পাঠাবো না, ওই নাই না, এটার কোনো হ্যাঁ নাই। দেখুন আপনি, আইসিসির লোক এসে ঘুরে গেল, রাজি না। তারপরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ফোন করা হলো, অনেক রিকোয়েস্ট করা হলো, তাও রাজি না। আবার লেটেস্ট খবর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সমর্থন করেছে, করে বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনতিবিলম্বে শ্রীলঙ্কায় ডিফারেন্ট ভেন্যু করতে। আবার অসমর্থ সূত্রে খবর যে বাংলাদেশ না আসলে পাকিস্তানও আসবে না, আবার আয়ারল্যান্ডও আসবে না। এরকম বিভিন্ন খবর কিন্তু আমরা জানতে পাচ্ছি। মিয়ানমারও তোমাদের প্রতিবেশী দেশ। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা দেখছেন মিয়ানমার একটা কথা বলতে, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। আমি যা বুঝলাম ভারতীয় সাংবাদিকদের কাছে, যে কিছু কিছু ইস্যু এগুলা সলভ না হলে ভারত এগুলো করতেই থাকবে, করতেই থাকবে, একদম করতেই থাকবে। ছলে বলে কৌশলে গায়ে পড়ে চেষ্টা করবে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি ব্যর্থ রাষ্ট্র, অনিরাপদ রাষ্ট্র হিসাবে উপস্থাপন করার জন্য। এগুলোর অনেকগুলো কারণ আছে, যেমন ওই হিন্দু নির্যাতন যারা করে বা মেরে ফেলে তাদেরকে আবার কয়েকদিন পরে গোপনে নাকি আদালত থেকে জামিন দিয়ে দেওয়া হয়। এটা হলে তো অবশ্যই এটা উদ্বেগের বিষয়, কারণ যারা হিন্দু নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িত তাদের তো জামিন দেওয়া উচিত না। তারপরে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, উনি আইনজীবী আলিফ হত্যা মামলায় আছে, বা যখন আইনজীবী আলিফকে কিছু হিন্দু ছেলে মারে তখন উনি জেলে ছিলেন, উনি তো তখন বাইরে ছিলেন না। এবং ওনার বিরুদ্ধে মানে হিন্দুদেরকে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার দাবি করা হয়। বাট এটা কতটুকু সত্য, এটা সত্যতার দাবি রাখে। চিন্ময় কৃষ্ণ দাস অনেকদিন ধরে কারাগারে আছেন। এই আরেকটা হচ্ছে শিলিগুড়ি করিডোরের মতো স্পর্শকাতর জায়গার পাশে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন, এটা ভারত মেনে নিতে পারতেছে না। তারপরে অস্ত্র ক্রয়, ভারত মনে করে যে শেখ হাসিনার মতো ইউনূস সরকারও অস্ত্র ক্রয়ের আগে ভারতের সঙ্গে পরামর্শ করে নিবে। শেখ হাসিনা কিন্তু ভারতের সঙ্গে পরামর্শ ছাড়াই চীনের কাছ থেকে দুটো সাবমেরিন কিনেছিল। এই কারণে ভারত শেখ হাসিনাকে সেই সময় তীব্র ভৎসনা করেছিল। কিন্তু ইউনূস কোনো কথা ছাড়াই একের পর এক অস্ত্র শস্ত্র কিনেই চলেছে।
চুক্তি করতেছে তুরস্ক, চীন, পাকিস্তান থেকে, এগুলো পছন্দ করতেছে না ভারত। ভারত কত অবিচার করতেছে আপনি দেখেন। তারা বুঝাচ্ছে যে তোমরা তোমাদের ক্রিকেট টিম পাঠাবে না নিরাপত্তার অজুহাতে, তাহলে আমরাও আমাদের কূটনীতিকদের পরিবারদেরকে সরিয়ে নিয়ে আসব নিরাপত্তার অজুহাতে। মাঝে দিয়ে কি হলো, এই কূটনীতিকদের পরিবার সন্তান যারা ওইখানে শান্তিতে ছিল, স্কুলে পড়ালেখা করতো, সুখে ছিল, তাদেরকে দেশে ফিরে যেতে বাধ্য করা হলো। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা। নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। দেখুন, হাদি হত্যার পরে কিছু গ্রুপ ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করেছিল, পুলিশ আটকে দিয়েছে, শেষ। চট্টগ্রামে সম্ভবত আরেকটু এগিয়ে গিয়েছিল। কিন্তু ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে যেভাবে একের পর এক উগ্র হিন্দুত্ববাদীর একদম কাছাকাছি এসে পরে ইট পাটকেল পর্যন্ত মেরেছে, এটা হওয়ার পরেও তো বাংলাদেশ সরকার আমাদের কূটনীতিকদের পরিবারকে ফেরত আনেনি। আর বাংলাদেশে কিছুই হলো না, হঠাৎ করে বলল যে পরিবারকে ফেরত দিতে হবে। এখন ভারতীয় সাংবাদিকরা মনে করেন, আমার কাছে যা তারা বলল, যে এটার একমাত্র সমাধান, আপনারা শুনলে হাসবেন, একমাত্র সমাধান হচ্ছে 12 তারিখে নির্বাচন আরো 1 মাস পিছিয়ে দিয়ে নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক। এটাই হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান ভারত মানবে না। এগুলো ভারত বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে, রাজনৈতিক চ্যানেলে দিয়ে দিয়েছে। এই গত পরশুদিন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তিনি গেলেন দিল্লিতে, সেখানে তিনি রাউন্ড টেবিল বৈঠক করবেন। কেন বৈঠক করবেন? রাউন্ড টেবিল বৈঠক করবেন যে বাংলাদেশ সম্পর্কে ভারতীয়রা কি ভাবছে তা জানার জন্য। সেখানে কে থাকবেন? সেখানে থাকবেন ওই যে এক সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিল পিনাক রঞ্জন, বিনা সিকরি, পঙ্কজ শরণ, যারা আওয়ামী লীগের পেইড সার্ভেন্ট, তারাও ওই গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। আচ্ছা, ভারতীয়রা বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে এটা জানার মহান দায়িত্ব এই ব্রিটিশ হাইকমিশনারকে কে দিয়েছে? তারপরেও তিনি সেখানে গিয়েছেন। এখন গিয়েছেন কি কারণে গিয়েছেন এটা আমরা এখন জানলাম যে এই রাউন্ড টেবিল বৈঠকে, বাট গোপনে গোপনে আরো কি এজেন্ডা আছে সেটা আমরা জানি না। পশ্চিমারাও চায় যে এই নির্বাচনে না হোক, সামনে নির্বাচনে অন্তত একটা রিফাইন্ড আওয়ামী লীগকে। ভারত চায় সরাসরি আওয়ামী লীগকে, বাট পশ্চিমারা চায় একটু সংস্কার করে। এই হচ্ছে পার্থক্য। বাট পশ্চিমারা এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়ার জন্য জোরাজোরি করতে রাজি না, বাট ভারত চায় যে তফসিল পিছিয়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এবং আমি যতটুকু বুঝি যে ভারত নিজেও কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আশা করে না। ওই যে আওয়ামী লীগের প্রমাণ বলে না, শেখ হাসিনা বিরাট বেশে আসবে ফিরে বাংলাদেশে, ওই দিন আর নাই। আমি গতকালকে দেখলাম আল জাজিরার একটা ইন্টারভিউতে সজীব জয় বলেছে যে আমার মা রাজনীতি করবে না। বললো কেন? সে ইজ ওল্ড, সে বুড়ো হয়ে গেছে। তখন উপস্থাপক জিজ্ঞেস করছিল যে সে যদি বাংলাদেশে যাওয়ার চান্স পায়, জয় বলে না, সে রাজনীতি করবে না, সে ওল্ড হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের বিভিন্ন মহলে একটা ধারণা আছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগের কমিটি করা হবে। সেক্ষেত্রে তারেক রহমানের সমকক্ষ যে আছে, হয়তো এমন হতে পারে যে বিএনপির স্টাইলে সজীব ওয়াজেদ জয়কে ভারপ্রাপ্ত সভাপতি করা হবে। তিনি আমেরিকা থাকবেন, সেখান থেকে তারেক রহমানের মতো একটা রুমে একটা কম্পিউটার নিয়ে বসে থাকবেন, আর বাংলাদেশে তার হয়ে কাজ করবেন দলের সাধারণ সম্পাদক, এবং এতে পশ্চিমাদের খুবই পছন্দ সাবের হোসেন চৌধুরী, এবং সাংগঠনিক সম্পাদক থাকবেন হয়তো সেলিনা হায়াত আইভি, তারপরে ওই যে স্পিকার শিরিন শারমিন সম্ভবত নাম, তারপরে সুমন, ব্যারিস্টার সুমনের মতো লোকজন, এদেরকে দিয়ে এই নবগঠিত আওয়ামী লীগ নতুন করে কার্যক্রম শুরু করবে। এবং হয়তোবা তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমাও চাইবেন। তো এইরকম ভাবে ভারত চায় যে এই আওয়ামী লীগকে অনতিবিলম্বে নির্বাচন করার সুযোগ দিতে হবে। এবং এই সমস্ত কথা কিন্তু ভারত বিভিন্ন চ্যানেলে অনেকবার বলেছেন, কিন্তু কেউই শোনে না, এবং ইউনূস তো শোনেই না। সুতরাং ভারতের এখন একটাই কাজ, যে এই নির্বাচনটাকে যাতে সহজে হতে না দেওয়া যায়, এই জন্য ছলে বলে কৌশলে বিভিন্নভাবে কৃত্রিমভাবে সমস্যা ক্রিয়েট করা। এবং এই যে বিনা কারণে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনা হলো, এটাই হচ্ছে তার অংশ। তা না হলে যদি কূটনীতিকদের পরিবারের প্রতি থ্রেট থাকে, তাহলে সরকারকে বলেন, সরকার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। তা তো করে নাই, তাই না? আর যদি থ্রেট থাকে, তাহলে শুধু ভারত কেন,
আমেরিকার কূটনীতিক আছে না, তিনিও তো পরিবার সহ বাস করেন। নেপালের কূটনীতিক তো হিন্দু, তিনিও তো পরিবার সহ বাস করেন। শ্রীলঙ্কা আছে। শুধু ভারতের কূটনীতিকদের পরিবারের প্রতি এরকম মানে একটা বিশাল কাণ্ড ঘটে গেল ঢাকা শহরে, এত বড় হুমকি আমি জানি না। তো এটাই হচ্ছে কি অবস্থা, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতেই হবে, তা না হলে ভারত মানবে না। এই হচ্ছে গিয়ে অবস্থা। আপনি তৎপরতা দেখেন যে ভারতের সংবাদ সম্মেলন করে একটার পর একটা, 23 তারিখে একটা করবে, আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়ায় খুব উচ্চ কণ্ঠ। ওদিকে আবার ভারত এগুলা করতেছে, ওইখান দিয়ে আওয়ামী লীগ আবার খুব উচ্চ কণ্ঠ এগুলো করতেছে। কিন্তু একটা জিনিস বোঝে না, রাজনীতি করে মানুষের জন্য। যেই মানুষ মনে করে যে আওয়ামী লীগ বাংলাদেশের চাইতে ভারতকে বেশি ভালোবাসে, সেই মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে? রাজনীতি করার প্রধান শর্তই তো হচ্ছে দলের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন আওয়ামী লীগের কথা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে ভারত বড়। এই নীতিতে তো তারা ফিরতে পারবে না। তাদেরকে আবার দলের ভিতর সংস্কার করে ক্ষমা চেয়ে জনগণের কাছে তাদের দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে। সেই সুযোগটা হয়তোবা দেওয়া হবে ভবিষ্যতে, বাট এই নির্বাচনে আমি তার কোনো সম্ভাবনা দেখতেছি না। এবং ভারত যতই স্বতন্ত্র করুক, নির্বাচন 12 তারিখে হবেই, এবং সেটা আওয়ামী লীগ ছাড়াই হবে। ভারতের ষড়যন্ত্রে কিচ্ছু হবে না, শুধু আমাদেরকে একটু ঐক্যবদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।